গতিলির সেই মায়াবী রক্তি নাবা অলসভাবে মিলিয়ে গিয়ে প্রকৃতির বুকে নামছে নিবিড় আধার। দিন শেষে পরিশ্রান্ত পাখিরা ডানা ঝাপটি ফিরছে আপন কুলায়। নিজানা কেবল পড়ার টেবিলে বইটা মেলে ধরেছে, এমন সময় হাতে একটি খাতা নিয়ে ঘরে প্রবেশ করলো কুহু। এবার একাদশ শ্রেণীতে সে, সামনে পরীক্ষা, কিন্তু একটি অঙ্ক কিছুতেই তার আনতে আসছে না। দরজায় মৃদু করাঘাত করে সে শুধালো, আসতে পারি? নিজানা চশমার উপর দিয়ে দৃষ্টি তুলে তাকালো। ছোট কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, আসবে কিনা সেটা আবার জিজ্ঞেস করার কি আছে, আয়। তোকে তো আজকাল পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। কুহু ঘরে ঢুকেই আর চোখে একবার এদিক ওদিক তাকিয়ে কলরবকে খুঁজল। তাকে কোথাও না দেখে আশ্বস্ত হয়ে দ্রুত কদমে এগিয়ে এলো। বলল, আর বলিস না ভাই, পড়তে পড়তে জীবনটা একেবারে কয়লা হয়ে গেল। ভোরে কোচিং, সেখান থেকে সোজা কলেজ, ফিরে এসে একটু জিরোতে না জিরোতে 3টের সময় আবার দৌড়াতে হয় কোচিংয়ে, তারপর রাতেই পাহাড় সমান পড়া নিয়ে বসা। আমি খুঁজে পাবি কিভাবে বল? নিজানা সহমর্মিতার সাথে মাথা নাড়ল, তারপর জিজ্ঞেস করলো, বিশেষ কোনো প্রয়োজনে এসেছিস? কুহু খাতাটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, এই অঙ্কটা কিছুতেই মাথায় ঢুকছে না। নিজানা অঙ্কটার দিকে নজর দেওয়ার আগে সেখানে উদয় হলো ইভান। বয়সটা অল্পেও হলেও ছেলেটার চলন বলন, তার চোখের ছাউনিতে সবসময় এক গম্ভীরতা লিফটে থাকে। নিজের স্বভাবজাতে গাম্ভীর্য বজায় রেখে সে এসে ওদের সামনে দাঁড়ালো। তাকে দেখে কুহু জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইভান বেবি, এখানে কি মনে করে কিছু চাই? ইভান ব্রিউজোড়া সামান্য কুচকে বিরক্তি প্রকাশ করলো। গম্ভীর গলায় সংশোধন করে দিয়ে বলল, আমি মোটেও বেবি নই ফুপি। নিজানা আন্টি আপনাকে দাদি ডাকছেন, বললেন যেন এখনই একবার নিচে যান। ইভানের এমন উত্তরে কুহু বড় বড় চোখে চেয়ে রইল। নিজানা মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ইভান ঠিক যেভাবে এসেছিল সেভাবেই নিজের প্রস্থান করলো। নিজানা বসা থেকে উঠে পড়লো, টেবিলের উপর বইটা রেখে দিল। কুহু বিরক্তিতে মুখটা একটু কুঁচকে বলল, আমার অঙ্কটার কি হবে তাহলে? আর একটু পরে গেলে হয় না? নিজানা একটা দীর্ঘশ্বাস গোপন করলাম। নিজের ভেতরেও ধোলাছল আর এই বাড়ির অলিখিত নিয়মকানুন সে কুহুকে কীভাবে বোঝাবে? কেবল মৃদু হেসে শান্ত গলায় বলল, এখন না গেলে মামি যদি রাগ করেন, আমি ফিরে এসে তোকে অঙ্কটা বুঝিয়ে দেব, কথা দিচ্ছি। কুহু বলল, চল আমিও তোর সাথে নিচে যাই। নিজানা নিষেধ করতে গিয়েও পারল না। দুজনে মিলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বাড়ির পরিবেশ এখন বেশ সচ্ছল। রান্নাঘরে নাস্তা তৈরি হচ্ছে, বসার ঘরে চলছে আগামীকালকের অনুষ্ঠানের আলাপ আলোচনা। সেখানে দিব্য কাব্যসহ বাড়ির বড়রা সবাই উপস্থিত। অলেখা ডাইনিং টেবিলের এক কোণে গম্ভীর মুখে বসেছিলেন। নিজানা ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, মামি আমাকে ডেকেছ? অলেখা তার তীক্ষ্ণ দৃষ্টি নিজানার উপর স্থির করলেন। সেই চাহনিতে কী ছিল জানা নেই, তবে নিজানা অদ্ভুত এক সংকোচে গুটিয়ে গেল। এক অজানা অস্বস্তি তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণ নিস্তব্ধতা বজায় রেখে অলেখা প্রশ্ন করলেন, সন্ধ্যাবেলা ঘরের দরজা আটকে ভেতরে বসেছিলে কেন? নিজানার নিচু স্বরে উত্তর দিল, আমি পড়ছিলাম মামি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তবে এটা মনে রাখা ভালো যে এটা যৌথ পরিবার আর তোমার শ্বশুর বাড়ি। এখানে সবার সাথে মিলেমিশে চলাটাই নিয়ম। যখন তখন নিজের ইচ্ছে মতো ঘরের দরজা আটকে পড়ে থাকলে চলে না। নিজানা কোনো পাল্টা যুক্তি দিল না, কেবল নিঃশব্দে মাথা নুইয়ে শাসনটুকু মেনে নিল। অতি সংক্ষেপে শুধালে, আমাকে এখন কিছু করতে হবে? অলকা তেলে বেগুনে জ্বলে উঠে তীক্ষ্ণ স্বরে বলল, এমনভাবে কথা বলছো কেন, যেন সব কাজ আমি একা তোমাকে দিয়ে করাই? আর এই তোমার পোশাকের ছিঁড়ে, বাড়িতে শ্বশুর বাসুর দেবর সবাই বড়রা আছেন, ওড়না ছাড়া এভাবে ঘুরে বেড়ানো কোন ধরনের ভদ্রতা শুনি? নিজানা ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়ল। ছোটবেলা থেকেই সে এভাবে থেকে অভ্যস্ত। পোশাকের খুঁটিনাটি নিয়ে এমনভাবে কেউ কখনোই আঙ্গুল তুলবে সেটা তার ভাবনার অতীত ছিল। তাকে পাথরের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অলেখা পুনরায় তপ্ত কণ্ঠে যোগ করলেন, 3 পিস পরো আর শাড়ি, নয়তো কুহু যেমন পোশাক পরে তেমন পরো, ওড়না ছাড়ায়, এমন অবস্থায় যেন তোমাকে আর কখনো এই বাড়িতে না দেখি। কথাগুলো কানে গেছে? যাও এখন রান্না করে গিয়ে দেখো ভাবিদের কোনো সাহায্য লাগবে কিনা।
নিজানা মাথা নুইয়ে নির্দেশটুকু মেনে নিল। পাশে দাঁড়িয়ে থাকা কুহুর প্রচণ্ড মেজাজ খারাপ হলো, চট করে বলে উঠল, কিন্তু আম্মু, আমি নিজানাকে বলেছিলাম আমার একটা অঙ্ক বুঝিয়ে দিতে, ওটা আমার খুব দরকারি ছিল। অলেখা কুহুর দিকে তাকিয়ে বললেন, অঙ্কে বুঝতে হলে কাহেব ভাইয়ের কাছ থেকে দেখিয়ে নে। আর নিজানা কি সম্পর্কে তো তোর বড় ভাইয়ের বউ হয়, ভাবি ডাকতে শেখ। মায়ের এমন কঠোর আর অযৌক্তিক আচরণে কুহুর মেজাজটা তিতকুটে হয়ে গেছে। আজকাল বাড়ির পরিবেশটা যেন বড্ড বেশি দমবন্ধকর হয়ে উঠছে। রাতের খাবার পর্ব চুকিয়ে দিব্য বেশ আগিয়ে নিজের ঘরে ফিরেছে। নবনী ফিরল কিছুটা পরে। তার মনটা আজ এক অজানা বিষণ্ণতায় ভারাক্রান্ত। কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে অনেক ফোন করেছিল, বাবার শরীরটা নাকি বিশেষ ভালো যাচ্ছে না। সে দুশ্চিন্তার সাথে যুক্ত হয়েছে তার নিজের অপূর্ণ উচ্চশিক্ষার স্বপ্ন। মা হওয়ার পর কি মেয়েদের স্বপ্নগুলো পুড়িয়ে যায়? অলেখা যদি নিজানার পড়াশোনা নিয়ে আপত্তি না করেন, তবে নবনীর বেলায় কেন বাধা আসবে? দিব্যর কাছে নিজের ইচ্ছেটুকুর কথাটুকু বলতে চেয়ে নবনী সাহসী কুলাতে পারছে না। দীর পায়ে ঘরে ঢুকে নবনী দেখল দিয়া এর মধ্যেই ঘুমে রতলে তলিয়ে গেছে। দিব্য সোফায় বসে ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। নবনী মৃদু স্বরে প্রশ্ন করলো, শুনছেন? এক কাপ কফি দেবো আপনাকে? দিব্য মুখ তুলে তাকালো। কাজের চাপে হয়তো একটু ক্লান্তি ছিল। মাথায় নেড়ে সায় দিয়ে বলল, হলো তো বেশ ভালোই হয়। নবনী আবারও ঘর থেকে বেরিয়ে গেল। দিব্যের মনে এক চিলতে দ্বিধা জেগে উঠল। নবনীর থমথমে মুখটা তার নজর এড়ায়নি। মেয়েটা সবে ঘরে এলো, এসে আবার রান্নাঘরের দিকে ছুটল। কফির কথাটুকু না বললেই বোধ হয় ভালো হতো। সে কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? অল্পক্ষণের মধ্যে নবনী দোয়াটা কফির মগ হাতে ফিরে এলো। দিব্যর সামনে মগটা নামিয়ে দিয়ে এসে সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। মনের অস্থিরতা কিছুতেই গুছিয়ে প্রকাশ করতে পারছে না সে। দিব্য কফিতে চুমুক দিয়ে নবনীর দিকে একবার আর চোখে তাকালো। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিচু স্বরে শুধালো, নবনী, কিছু বলবে? নবনী একটু চমকে উঠল। পরক্ষণে সামলে নিয়ে মাথা নেড়ে বলল, না তেমন কিছু না। আপনি ঘুমাবেন না? রাত তো অনেক হলো। দিব্য ঘড়ির দিকে তাকিয়ে বলল, দয়াকে 12টায় উইশ করবো, দিয়াকে 12টায় উইশ করবো ভাবছি। হাতে আর সামান্য সময় আছে, তাই ভাবলাম এইটুকু সময় আর নাই বা ঘুমালাম। তোমার ঘুম আসলে শুয়ে পড়ো। দিব্য তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি নবনীর নীরবতা থেকে কিছু একটা আঁচ করার চেষ্টা করলো। সে কফির কাপড়া ফাঁসে সরিয়ে রেখে শান্ত গলায় ডাকলো, নবনী, একটু ওদিকে এসো তো। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে কাছে দাঁড়াতে দিব্য অতর্কিত তার একটা হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে নিল। আচমকিক এই ঘটনায় নবনী ভীষণভাবে ভয় পেয়ে গেল। টাল সামলাতে না পেরে সে দু চোখ বুঝে দিব্য শার্টের কলারটা খামচে ধরল। লজ্জায় গাঢ় লালিমাতা গাল রুত্তরকে মুহূর্তেই রাঙিয়ে দিল। বুকের ভেতর হৃৎপিণ্ডের দুঃখুকানি তীব্র হলো। দিব্য এক হাত দিয়ে তার ফাতলা কোমর জড়িয়ে ধরে কোমল স্বরে শুধালো, তুমি কি কোনো বিষয় নিয়ে মন খারাপ করে আছো? কেউ কি কিছু বলেছে তোমাকে? নবনী ফিট ফিট করে চোখ মেলে তাকালো। সে বিস্ময় হতবাক। মুখে একটি শব্দ উচ্চারণ না করে কেবল মনের ভেতরে চেপে রাখা অব্যক্ত কথাটা এই মানুষটাকে কিভাবে এক পলকেই পড়ে ফেলল। অথচ এর আগে সে কত জনকে কত কিছু বলেও তা বোঝাতে পারেনি। এক অজানা আবেগে নবনীর কণ্ঠস্বর সামান্য কেঁপে উঠল। আমি আপনাকে একটা কথা বললে আপনি কি রাগ করবেন? দিব্য চোখে কৌতূহলের ছায়া নামলো। মেয়েটার রীতিমতো কুঁকড়ে আছে। তার মনে এমন কি তোলপাড় চলছে? সে মৃদু মাথা নেড়ে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আগে শুনিই না, কি বলবে। রাগ করবো কিনা সেটা না হয় পরে ভেবে দেখা যাবে। নবনীর আড়ষ্টতা যেন কাটছেই না। এমন ঘনিষ্ঠ অবস্থায় বসে আলোচনা করা কি সম্ভব? আমতা আমতা করে বলল, আমরা কি একটু স্বাভাবিকভাবে বসে কথা বলতে পারি না? কেন? এভাবে বসে কথা বলতে কি সমস্যা? বরং কোলে বসিয়েছি বলে তো তোমার খুশি হওয়ার কথা। আমি কি বাচ্চা? বাচ্চা নও বুঝি? আপনি কি আমার সাথে মজা করছেন? কেন, তোমার কি মনে হচ্ছে? আমি কি তোমাকে ধমকাচ্ছি? না তো, কিন্তু মজা করলেও তো অন্তত হাসতে হয়। আমার হাসি সুন্দর নয়। কে বলেছে বাজে কথা আপনাকে? তার মানে কি আমার হাসি সুন্দর লাগে? ভীষণ সুন্দর লাগে। নবীন কোনো দ্বিধা না রেখে কথাটি বলে ফেলল। দিব্যর ঠোঁটের কোণে এবার সত্যি একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে চেয়েছিল নবনীকে সহজ করতে, আর সেই কাজে সে সফলও হয়েছে। নবনী এবার সব ভয় আর জড়তা জেরে ফেলে সরাসরি দিব্যর চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমি পড়তে চাই।
কথাটা বলে নবনী শ্বাস আটকে দিব্যের চোখের দিকে চেয়ে রইল। মুহূর্তের মধ্যে দিব্যর মুখায়বে গাম্ভীর্য ছায়া নামলো। হাসি খুশি ভাবটা মিলিয়ে গিয়ে সেখানে ঠাঁই নিল এক কঠিন নিস্তব্ধতা। নবনের বুকের ভেতরটা ধুরু ধুরু কাঁপছে। প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের মতো দীর্ঘ মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দিব্য থমথমে গলায় বলল, কাল আম্মুর সাথে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? এখন যাও, শুয়ে পড়ো। নবনীর মনে হলো কেউ যেন এক বালতি শীতল জল তার উপর ঢেলে দিল। দিব্য তার কোমরে রাখা হাতের বাঁধন আলগা করে দিয়েছে, দৃষ্টিও সরিয়ে নিয়েছে অন্যদিকে। একরাশ হতাশার ভারী মন নিয়ে নবনী ওভাবেই বসে রইল। কাঁপা গলায় অস্ফুট গলায় শুধালা, আপনি কি আমার উপর রাগ করলেন? দিব্য সরাসরি তাকিয়ে শান্ত স্বরে বলল, রাগ করিনি। আমি তো তোমাকে আগেই বলেছি তোমার পড়াশোনা নিয়ে আমার কোনো ব্যক্তিগত আপত্তি নেই। তবে আমি যতটুকু জানতাম, বিয়েতে বসার আগে তুমি সব কিছু জেনে শুনেই রাজি হয়েছিলে। তবে আজ হঠাৎ এই পরিবর্তনের কারণ কি নবনী? জানার জন্য? ব্যাস সেটুকুই ভাবছি। নবনীর মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। দিব্য তো মিথ্যে বলেনি। বিয়ের শর্তগুলো তখন সে মেনেই নিয়েছিল। তবে কি নিজানাকে দেখে তার মনে কোনো সূক্ষ্ম ঈর্ষা জেগেছে? মনের গহীনে সে নিজে সপক্ষে হাজারো যুক্তি সাজাতে লাগলো। সে তো কোনো অন্যায় আবদার করছে না। নবনীর থমথমে মুখটা দেখে দিব্য মৃদু স্বরে বলল, কি ভাবতে বসলেন ম্যাডাম? তুমি তো ভুল কিছু করছো না, তাই এত ভাবারও প্রয়োজন নেই। আমি বলেছি তো আম্মুর সাথে কথা বলে নেব। নবনী অপরাধীর মতো মুখ নিচু করে বলল, প্লিজ আমায় ভুল বুঝবেন না। দিব্য হাসলো। নবনীর চোখের দিকে চেয়ে ধীর স্থির ভাবে বলল, ভুল বোঝার কিছু নেই। তবে শুরুতে তুমি আমায় একটা মিথ্যে বলেছিলে, তাই না? অসীম তোমার কলেজের পরিচিত কেউ নয়, বরং তোমাদের ভার্সিটিও এক। আর অসীম কিন্তু পড়াশোনায় ছাড়েনি। নবনী যেন পাথরের মতো জমে গেল। অসহায় চোখে চাইল তার গোপন রাখা অতীতটা দিব্যর মুখদর্পণে। নবনীর নির্বাক হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় রইল না। একটা সূক্ষ্ম অপরাধবোধ তার মনের কার্নিশে জেঁকে বসল। দিব্যর মুখটা এখন গম্ভীর। সে কি এসবে কষ্ট পেয়েছিল? এই সত্যটা কি তবে লোকটা এতদিন অবলীলায় মনের কোণে ফুঁসে রেখেছিল? মুখ ফুটে কখনো কিছু বলেনি, অথচ সবটাই তার নখদর্পণে। নবনী ভেবেছিল দিব্য বোধহয় গুরুত্ব দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে আঘাতটা বেশ গভীর ছিল। দিব্য তো সবসময় বলে এসেছে সে আর যাই হোক অন্তত মিথ্যাচার পছন্দ করে না। দিব্য শীতল কণ্ঠস্বর নীরবতা ভাঙল। কি হলো? ওইভাবে কি সারা রাত বসে থাকতে চাও? নবীনে কোনো উত্তর দিল না, বরং আচমকিকভাবে দুই হাত বাড়িয়ে দিব্যকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আচমকিক এই আলিঙ্গনে দিব্য ক্ষণিকের জন্য চমকে উঠল। তার শরীরটা আড়ষ্ট হয়ে গেল। দিব্যর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নবনী। আই এম সরি, প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। দিব্য দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমি রাগ করেছি এমন কথা কি একবারও বলেছি? রাত অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে আমায় সরিয়ে দিতে চাইছেন কেন? দিব্য কিছুটা অবাক হয়ে শুধালো, তুমি কি সত্যি এভাবে থাকতে চাও? নবীন কোনো কথা না বলে মৃদু মাথা নাড়ল। দিব্য কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল। নবনী তার সান্নিধ্য চাইছেন, যা তার কাছে বিস্ময়। দিব্য বলল, আমি না খুব চেষ্টা করি তোমাকে বোঝার নবনী। আসলে আমি সবার মনুষ্যত্ব বোঝার চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হই। ভালোবাসা না পেতে পেতে আমি বোধহয় কাউকে ভালোবাসতে ভুলে গেছি। খুব ভয় হয় জানো, কাউকে চট করে ভরসা করতে পারি না একদম। আমি জানি এটা আমার একটা চারিত্রিক ত্রুটি, কিন্তু চাইলেও এই স্বভাবটা ছাড়তে পারি না। আমার চিন্তা ভাবনাগুলো হয়তো একটু বাজে, অদ্ভুত। কিন্তু নবনীত চট করে একটি হাত দিব্যর গালে রাখলো। বাকি কথাগুলো আর পূর্ণ করতে দিল না। শান্ত গলায় বলল, আপনার চিন্তা ভাবনা একদমই বাজে নয়, বরং খুব সুন্দর। আপনি চেষ্টা তো করছেন, ঠিক পারবেন। আমি আপনাকে সাহায্য করব। নবনী পুনরায় দিব্যর প্রশস্ত বুকে নিজের মাথা ঠেকিয়ে আবেশের চোখ দুটো বুজে ফেলল। দিব্য নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। এক হাতে পুনরায় নবনীকে নিজের সাথে লিফটে ধরল, অন্য হাতে তা চুলে ভিলি কেটে দিতে লাগলো। রাতের প্রহর তখন 12টার কাঠা ছুঁইছি। কলরব অনবরত দরজায় করাঘাত করে চলেছে। সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল সে, ফিরল মাঝরাতে। ঘরের ভেতরে নিজানাত তখনও বইয়ের পাতায় মগ্ন। বই হাতে ধরা থাকলেও তার কান পড়ে আছে দরজার শব্দে। সে জেগে আছে ঠিকই, কিন্তু একরা অভিমান আর জেদ নিয়ে ইচ্ছে করে দরজা খুলছে না।
কলরব দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে বিরক্তিতে দাঁতে দাঁত চাপল। অগত্যা বিকল্প পথ খুঁজতে তাকে আবার আঙ্গিনায় নেমে আসতে হলো। ব্যালকনির টপকে যখন সে নিজের ঘরে পা রাখলো, ঠিক তখনই বুকটা দপ করে উঠল তার। মুখোমুখি নিজানা। কলরব ভেবেছিল নিজানা হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই মেয়েতে দিব্যি জেগে, তার মানে সজ্ঞানে সে এতক্ষণ দরজার ওপাশে কলরবকে দাঁড় করিয়ে রেখেছে। নিজানা অবাক চোখে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, বিস্ময় মেশানো গলায় বলল, তুমি তুমি তার মানে এভাবে চোরের মতো ব্যালকনি দিয়ে? কলরব তর্জনী উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, এই যে খবরদার, একদম চোর বলবি না, এটা আমার নিজের ঘর, আমি যেদিক দিয়ে খুশি আসব। তুই যে ভূতের মতো জেগেছিলিস, তাহলে এতক্ষণ দরজা খুললি না কেন? আমি তোমাকে স্পষ্ট বলেছিলাম, রাত 10টার পর ঘরের দরজা বন্ধ থাকবে। কোনো রাজকার্য শেষ করে ফিরেছ তুমি এত রাতে? সেই কৈফিয়ত কি এখন তোকেও দিতে হবে? নিজানা এক ভাই এগিয়ে এসে ধীর স্থিরভাবে বলল, আমি কি তবে মামুকে ডাকবো? কলরব তত্ত্ব চোখে নিজানার দিকে তাকালো। পরক্ষণে মুখ ভেঙে বিদ্রুপের সুরে বলল, বলবো মামুকে? কিছু হলেই নালিশ আর নালিশ। লেদা বাচ্চা কোথাকার, নিজে কিছু করতে পারিস না, গিরগিটি একটা। তার মানে তুমি বলবে না যে এই এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি বলবো, আমি করব। কালকের পর ব্যালকনিও বন্ধ করে রাখবো। কলরব কোনো উত্তর না দিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানা টেবিলের উপর থেকে নিজানার বইটা হাতে তুলে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, না, বলবো না। কি করবি শুনি? সাহস থাকলে করিস। খুব তো পড়ছিলে দেখছে, এত পড়ে কি হবে? চশমা পড়তে পড়তে তো চোখের 12টা বাজিয়েছিস। আজ তো একটা বইয়ের কিট হয়ে গেছিস তুই। কোনো বাল হবে না এতে। নিজানা চট করে এগিয়ে গিয়ে ওর হাত থেকে বইটা কেড়ে নিল। তোমার মতো আদুবাই তো আর আমি নই যে বছরের পর বছর এক ক্লাসেই পড়ে থাকবো। কলরব দাঁতে দাঁত চেপে বলল, কি বললি তুই? যা শুনেছ ঠিকই শুনেছ, আদুবাই। তাকে চেনো তো নিশ্চয়, তোমার সাথে বেশ মিল আছে ওনার। কলরব রাগে ফুঁসছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সম্বরণ করলো। শরীরের প্রতিটি কোষে একরাশ ক্লান্তি জেরে দেখেছে। ঝগড়া করার মতো শক্তিটুকুও যেন অবশিষ্ট নেই। যখন বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার উপক্রম করলো, অমনি নিজানা বাধা হয়ে দাঁড়ালো। নাসিকা কুঞ্চিত করে বলল, বাহির থেকে এসেছ, অমনি বিছানায় উঠে পড়ছো? যাও, হাত মুখ পা ভালো করে ধুয়ে এসো, সারা গা দিয়ে ঘামের উটকো গন্ধ বেরোচ্ছে, পালক গোসল করে এসো, তার আগে বুলো এই খাটে উঠবে না, নোংরা কোথাকার। কলরবের বিরক্তি এবার চরম পর্যায়ে পৌঁছালো। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো, তারপর হঠাৎ এক হ্যাঁচকাটানে নিজানাকে নিজের বুকের মধ্যে ঝাপটা ধরল। নিজানা কিছু বুঝে ওঠার আগেই কলরব নিজের বিন্দু বিন্দু ঘাম জমে থাকা গাল দুটো নিজানার পরশা গালে সজোরে ঘষে দিল। নিজানা সর্বশক্তি দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু কলরবের হাতের বাঁধন আলগা করতে পারল না। একরাশ ঘেন্না আর অভিমানে তার কান্না পেয়ে গেল। একটা মানুষ কষ্টটা অসভ্য হলে এমন আচরণ করতে পারে? কাজ হাসিল করে কলরব ওকে ছেড়ে দিল। নিজানা চোখ মুখ শক্ত করে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। কলরব সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বাথরুমের দিকে পা বাড়ালো। দরজার কাছে পৌঁছে ঘাড় ঘুরিয়ে বিজয়ের হাসি হেসে বলল, আমি নোংরা তাই তো? তোর সারা গায়ে নোংরা লিপটি দিয়েছি, এবার তুইও গোসল কর। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।